নমস্কার শ্রোতা বন্ধুরা, একদম সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প। অনিশ দেবের কাহিনী অবলম্বনে সন্দেহ। 20 বছর বয়সে চন্দ্রচূড় রায়চৌধুরী বাংলা ছবিতে সুযোগ পেয়েছিলেন নায়ক হিসেবে। পরপর 4টে ছবি করেও ছিলেন, কিন্তু সবগুলোই ফ্লপ। সেই খারাপ সময়ে এক নবীন পরিচালক প্রসাদ চ্যাটার্জি এক অদ্ভুত চিত্রনাট্য নিয়ে হাজির হয়েছিলেন চন্দ্রচূড়ের কাছে। একজন নৃশংস খুনির উত্তরণের গল্প। টলিউডের দুজন নামী হিরো স্ক্রিপ্ট পড়েই এক কথায় না বলেছিলেন। চন্দ্রচূড় রাজি হয়ে গেলেন। অ্যান্টি হিরোর রোলে তার অভিনয় দেখতে পেয়ে বাংলা সিনেমা ভাগ্য চমকে গেল। প্রসাদ চ্যাটার্জির ছবি সুপারহিট। চন্দ্রচূড়ও অভিনেতা হিসেবে দর্শকের মনে জায়গা পেয়ে গেলেন। চন্দ্রচূড়ের কেরিয়ার গ্রাফ উঠতে শুরু করল। অ্যান্টি হিরো থেকে ভিলেন, সব ধরনের নেগেটিভ রোল চন্দ্রচূড় অ্যাকসেপ্ট করতে লাগলেন। তাকে ভেবে পরিচালকরা স্ক্রিপ্ট লিখতে শুরু করলেন। একের পর এক ছবি হিট। ফিল্মের কাস্টিংয়ে চন্দ্রচূড়ের নাম থাকলেই প্রযোজকের মুখে চওড়া হাসি। নিজের এমন সাফল্য কেন এলো, কারণটা চন্দ্রচূড় বহুবার অ্যানালিসিস করেও বুঝে উঠতে পারেনি। প্রসাদ চ্যাটার্জি বলেন, তোমার স্পেশালিটি কি জানো চিঙ্কু? তোমার এক্সপ্রেশন রিভার্সাল। ভুরু কুচকে চন্দ্রচূড় জানতে চাইল, এক্সপ্রেশন রিভার্সাল সেটা আবার কি? মানে দৃশ্য অনুযায়ী পজিটিভ সুন্দর মুখটাকে কি সাংঘাতিক নেগেটিভ ভয়ঙ্কর করে ফেলো তুমি, ঠিক যেন ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। সেই থেকে চন্দ্রচূড়ের নামের সাথে এক্সপ্রেশন রিভার্সাল এই শব্দমালা জুড়ে গেল। সুন্দরী মেয়েটি আয়নার সামনে বসে শোবার আগের শেষ প্রসাধনীটি করছিল। এমন সময় খোলা দরজায় দাঁড়িয়ে একজন পুরুষ, মেয়েটির প্রাক্তন স্বামী। উঠে দাঁড়ালো মেয়েটি। তুমি এই সময়, তাও আবার অসময়ে? আজ তোমার জন্মদিন বাবলি, আমি সেটা ভুলিনি। তাই রাত হলেও এই সামান্য গিফট তোমার জন্য নিয়ে এলাম। প্যাকেটটি খুলে একটি সোনার হার উঠে এলো ছেলেটির হাতে। এটা তোমার বাবলি, এসো পরিয়ে দিই। বাবলি মুগ্ধ চোখে হারটি দেখতে লাগলো। পায়ে পায়ে এগিয়ে এলো বাবলি। ঘোর লাগা চোখে তাকিয়ে রইল সোনার সুন্দর হারটার দিকে। পুরুষটি ঝুঁকে পড়ে হারটা বাবলির গলায় পরিয়ে দিতে গেল। লোকটার ডান হাত প্যান্টের ডান পকেটে ঢুকে গেল। টেনে বের করে আনলো 2 ফুট লম্বা শক্ত একটা নাইলনের দড়ি। সাপের ছোবলের ক্ষিপ্রতায় দড়িটা বাবলির গলায় পরিয়ে দিল। হাতটা ছিটকে পড়ল। শক্ত দড়িটা বাবলির গলায় এঁটে বসল। ওঁক শব্দ বেরিয়ে এলো বাবলির গলা থেকে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইল। ঠোঁটের ফাঁক দিয়ে জিভের ডগা বেরিয়ে আসলো বাইরে। কয়েক সেকেন্ডের মধ্যেই বাবলির দেহটা খসে পড়ল মেঝেতে। পুরুষটির সুন্দর মুখ এখন বিকৃত, ভয়ঙ্কর। কাট! ডিরেক্টর প্রসাদ চ্যাটার্জি হাত তুলে চেঁচিয়ে উঠলেন, ফাটাফাটি শট চিঙ্কু, ফাটাফাটি শট। শুটিং শেষ হলো। চন্দ্রচূড় শুটিং জোন থেকে বেরিয়ে এলেন। চিঙ্কুদা, আমারটা কেমন হলো? ছবির নায়িকা রুমেলা, বয়স বছর 22-23 হবে। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালোই হয়েছে। লাস্ট এক্সপ্রেশনটা দারুণ। ব্যস্ত হয়ে উঠল চন্দ্রচূড়। এবার ফিরতে হবে। মোনালিকে একটা ফোন করতে হবে। রূপানের সঙ্গে কথা বলতে হবে। রূপান চন্দ্রচূড়ের ছেলে। সিঞ্জনির কথা মনে পড়ল। ভীষণ ভালোবাসত চন্দ্রচূড় ওকে। ভালোবাসায় মোড়া ছিল ওদের জীবন। ওদের অফুরন্ত ভালোবাসার ফসল এই রূপান। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে সিঞ্জিনি মারা গেল। সে এক অদ্ভুত ইনডোর অ্যাক্সিডেন্ট। তখন রূপানের বয়স মাত্র 4 বছর। গোটা একটা মাস চন্দ্রচূড় কোনো শুটিং করতে পারেনি। কান্নায় যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল।
ডুবে যাচ্ছিল মদের নেশায়। সেই অবসাদের মরণকূপ থেকে চন্দ্রচূড়কে টেনে তুলেছিল মোনালি, বাংলা ছবির একজন উঠতি হিরোইন। ভাবতে ভাবতে গাড়ির কাছে চলে এলো চন্দ্রচূড়। ড্রাইভিং সিটে বসে রূপানের সাথে কথা বলতে শুরু করলো ফোনে। রূপান, কি করছো? কচি গলা ভেসে এলো। সাইকেল চালাচ্ছি, আমি একটু পরে আসছি, তারপর তোমার সঙ্গে খেলবো। একদম দুষ্টুমি করো না, ভালো ছেলে হয়ে থাকবে। হ্যাঁ, থাকবো। আই লাভ ইউ রূপান, আই লাভ ইউ টু পাপ্পা। মিনিট 20 মধ্যে বাড়ি পৌঁছলেন চন্দ্রচূড়। কর্নার প্লটে সুন্দর দোতলা বাড়ি। গাড়ির চাবিটা দারোয়ানের হাতে দিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল চন্দ্রচূড়। দোতলায় বারান্দাতে মোনালি এবং রূপান দাঁড়িয়ে। দোতলায় বেডরুমে গিয়ে বাইরের পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাজামা পরে নিল চন্দ্রচূড়। রূপান ছুটে এসে পাপা বলে জড়িয়ে ধরল। মোনালি কাছে দাঁড়িয়ে বাপ ছেলের আদর পর্ব দেখছিল। দু কাপ কফি নিয়ে আর কিছুটা কুকিজ নিয়ে কাজের মেয়ে রজনী হাজির হলো। কফিতে চুমুক দিতেই ফোন বেজে উঠল। মিস্টার রায়চৌধুরী, আমি নিশিনাথ মজুমদার বলছি, লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ বলুন, আমি আপনার সঙ্গে এখনই একটু দেখা করতে চাই। যদি ফ্রি থাকেন তো বলুন, আমি আসবো কি? হ্যাঁ, আমি এইমাত্র শুটিং থেকে ফিরলাম। তবু ঠিক আছে, আপনি আসুন। মোনালি বলল, আমি কি তোমার সঙ্গে নিচে যাব? না না, তার এখনই দরকার নেই, বরং তুমি রজনীকে বলো লোকটার জন্য একটু কফি আর কিছু স্ন্যাক্স পাঠিয়ে দিতে। নিশিতান্ত মজুমদার সোফায় আয়েশ করে বসলেন। কফি খেতে খেতে নিশিতান্ত মজুমদার বললেন, শুনুন মিস্টার রায়চৌধুরী, আমি এসেছি একটু পুরনো কাশুনি ঘাঁটবো বলে। তার মানে? চন্দ্রচূড় বেশ অবাক হলেন। কথা বলতে বলতে সোফা থেকে ফাইল তুলে নিলেন নিশিনাথ। একটা পাতায় এসে থামলেন। সিঞ্জিনী রায়চৌধুরী, নাকি সিঞ্জিনী বসু বলবো? বসুটাই বোধহয় সঠিক হবে, কি বলেন? আপনার সাথে তোর ফর্মাল বিয়ে হয়নি? না, হয়নি। আমরা একসঙ্গে থাকতাম। ও আমার কাছে ওয়াইফের চেয়েও অনেক বেশি ছিল। আপনি ঠিক কী কারণে আমার এখানে এসেছেন বলুন তো? সিঞ্জিনী দেবীর অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেট করতে, বুঝেছেন? তদন্ত করতে। কিন্তু ওর অ্যাক্সিডেন্টের তদন্ত তো অনেক দিন আগেই মিটে গেছে। না, মেটেনি। মেটেনি, ওপর থেকে অর্ডার এসেছে, ফাইল রিওপেন করতে হবে। চন্দ্রচূড় স্তম্ভিত হয়ে গেল। এতদিন পর হঠাৎ ফাইল রিওপেন করা হচ্ছে কেন? কে সে যে ফাইলটা খোলার নির্দেশ দিল? সিঞ্জিনী মারা যাওয়ার পর হইচই তো কম হয়নি। একটা সাসপেন্স ছবির শুটিং করার সময় সিঞ্জিনীর সঙ্গে আলাপ হয়েছিল চন্দ্রচূড়ের। সিঞ্জিনী অত্যন্ত রূপসী ছিলেন, কিন্তু অ্যাক্টিংয়ে বেশ কমজোরি ছিল, তাই খুব একটা সুবিধা করতে পারছিল না সিনেমা জগতে। চন্দ্রচূড়ের সাইড হিরোইন হিসাবে কাজের সুযোগ পেয়ে গেল সিঞ্জিনী। যদিও মাত্র 6 দিনের কাজ, মেয়েটাকে ভালো লেগে গেল চন্দ্রচূড়ের। সেটে এবং সেটের বাইরে সিঞ্জিনী আর চন্দ্রচূড় মেলামেশা করতে লাগলেন। কিছুদিন পর বেপরোয়া সিঞ্জিনী চন্দ্রচূড়ে ফ্ল্যাটে এসে উঠল। থাকতে শুরু করলো একসাথে। এরপর থেকে বছরগুলো বেশ ভালোই কাটছিল। নতুন বাড়ি করে সল্টলেকের ব্লকে চলে এলো ওরা। একসময় রূপানের আগমন বার্তা পাওয়া গেল। আনন্দের বন্যায় ভেসে গেল ওরা দুজনেই। রূপানের জন্মের পর থেকেই সিঞ্জিনী আস্তে আস্তে মোটা হতে শুরু করলো। আপাতভাবে খুবই নিরীহ একটা ব্যাপার, কিন্তু সিঞ্জিনীর পেশার কথা ভাবলে ব্যাপারটাকে ততটা নিরীহ অন্তত বলা যায় না। নিশিতা কিছু একটা বলছিলেন, কিন্তু পুরনো কথা ভাবতে ভাবতে চন্দ্রচূড় এতটাই মগ্ন ছিলেন শুনতেই পেলেন না। দেখুন মিস্টার রায়চৌধুরী, আমি আপনার কাছে আজ যে জন্য এসেছি সেটা হলো, বলতে বলতে একটা ফাইল চন্দ্রচূড়ের সামনে মেলে ধরলেন।
এটা আপনার স্টেটমেন্ট সিঞ্জনী বসু মারা যাওয়ার পর। এটা জেরক্স কপি। আমি প্রথমে যেটা জানতে চাই, ঠিক 11 মাস আগে দেওয়া স্টেটমেন্টটা আপনি বদলাতে চান কি না। আপনার দেওয়া স্টেটমেন্টটা একবার মন দিয়ে পড়ুন। যদি আপনার মনে হয় স্টেটমেন্টটা ঠিক, তবে আপনার সইয়ের জেরক্স কপির পাশে আরেকটি তারিখ দিয়ে আবার একটা সই করে দিন। আর যদি আপনি পুরনো স্টেটমেন্টটা মডিফাই করতে চান, তবে ফটোকপির পাতায় কারেকশন করুন এবং প্রতিটি কারেকশনের নিচে সই করে দিন তারিখ দিয়ে। স্টেটমেন্টটা দেখল চন্দ্রচূড়, সবই মনে আছে। মোটা হওয়ার ব্যাপারটাকে সিঞ্জনী প্রথম হালকাভাবেই নিয়েছিল, কিন্তু একদিন সুরটা কেটে গেল। বাদল ঘোষাল নামে একজন ফিল্ম ডিরেক্টর একদিন চন্দ্রচূড়ের বাড়িতে এলেন। তার নতুন ছবির জন্য মেইন লিডে চন্দ্রচূড় আর সিঞ্জনীকে সাইন করিয়েছিলেন, যদিও সেটা 5 মাস আগের কথা। বাড়িতে এসে সিঞ্জনীকে দেখে বাদল বিস্মিত, আঁতকে উঠে বললেন, সিঞ্জনী, এ কি চেহারা হয়েছে তোমার! ছি ছি ছি, এত ওয়েট বাড়িয়ে ফেলেছ! শিগগিরই একটা বডি ট্রিমিংয়ের প্রোগ্রাম নাও। সিঞ্জনী আবদারের গলায় বলল, বাদলদা, আপনি আমায় 3 মাস সময় দিন, দেখবেন আমি আবার আগের মতো শুরু হয়ে গেছি। পরদিন থেকেই সিঞ্জনী জিমে ঢুকে হালকা ব্যায়াম শুরু করে দিল। কিন্তু 1 মাস নিয়মিত ব্যায়াম করেও তার ওজন 1 কেজি বেড়ে গেল। ইতিমধ্যে কানাঘষা শুরু হয়ে গেছে স্টুডিও পাড়ায়। সিঞ্জনী বসু এবার থেকে বৌদি বা দিদির রোল করবে, হিরোইন নয়। একে একে সব প্রযোজক সাইনিং মানি ফেরত চাইলেন। ছবির কাস্টিং থেকে বাদ দিতে লাগলেন সিঞ্জনীকে। পাগল প্রায় হয়ে উঠল সিঞ্জনী। তুমি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছ চন্দ্রচূড়, আমি বাচ্চা চাইনি, তোমার জন্যে আজকে আমার এমন হাল। ক্রমশ একগুঁয়ে হয়ে উঠল সিঞ্জনী। দূরত্ব বাড়তে লাগলো পরস্পরের মধ্যে। কারণে অকারণে রূপানের উপর চড়াও হতে লাগলো সিঞ্জনী। চড়, থাপ্পড়, চুলের মুঠি ধরে মারধর, কিছুই বাদ গেল না। একজন মা তার ছেলেকে এভাবে টর্চার করতে পারে কিভাবে, সেটা ভেবে পেল না চন্দ্রচূড়। শান্তভাবে বোঝাতে চাইল, কোনো কথাই সিঞ্জনী শুনল না। নতুন একজন মহিলা ইনস্ট্রাক্টর এনে শুরু হলো যোগব্যায়াম। চন্দ্রচূড় অসহায়ের মতো ম্যানিয়াগোস্ট তীর কাণ্ড কারখানা দেখতে লাগলেন। রূপানকে আঁকড়ে ধরে দিন কাটাতে লাগলেন। রূপানও একমাত্র বাবাকেই বন্ধু হিসাবে পেল। ভয়ে মায়ের ধারে কাছে ঘেঁষতে চাইল না। কি হলো, স্টেটমেন্টটা পড়লেন? সম্বিত ফিরে পেল চন্দ্রচূড়। স্টেটমেন্টের শেষ পৃষ্ঠায় সই এবং তারিখ দিয়ে ফাইলটা ফেরত দিলেন। বিদায় নেবার আগে নিশিনাথ বললেন, আগামীকাল আমি আবার আসব। জিম, বেডরুম, বারান্দা এগুলো একটু ভালো করে দেখব আর কি। কখন এলে আপনার সুবিধা হয় ফোনে জানিয়ে দেবেন। সিঞ্জনীর যোগব্যায়ামের ম্যানিয়ার ক্রমাগত বাড়ছিল। দিনটা ছিল রবিবার। চন্দ্রচূড় বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। রূপান আপন মনে খেলা করছিল। সিঞ্জনী জিমের ফ্লোরে ম্যাট পেতে শীর্ষাসন প্র্যাকটিস করছিল। রজনীকে ডেকে চন্দ্রচূড় বলল, আমি এখন একটু ঘুমিয়ে নেব, রূপানকে প্লে রুমে নিয়ে যা, ওর একটু খেয়াল রাখিস। রজনী রূপানকে নিয়ে প্লে রুমে চলে গেল। চন্দ্রচূড় দরজাটা খুলে রেখেই বিছানায় ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল একটা ভয়ঙ্কর চিৎকারে। কোনো মহিলার গলা। ধড়মড় করে উঠে বসল বিছানার উপর চন্দ্রচূড়। গলাটা রজনীর। আতঙ্কে পাগলের মতো চিৎকার করছে। অনুমান করলেন মারাত্মক কোনো ঘটনা ঘটেছে বাড়িতে। চিৎকার লক্ষ্য করে ছুটে গেলেন। জিমে গিয়ে দেখলেন একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। জিমে শীর্ষাসন প্র্যাকটিস করতে গিয়ে ঘাড় মুটকে পড়েছে সিঞ্জনী। বেঁচে নেই সে আর। সেলিব্রিটি স্ত্রী, তাই হইচই হলো প্রচণ্ড। পুলিশি জেরায় জেরবার হয়ে উঠল চন্দ্রচূড়। কেন ফরমাল বিয়ে করেননি, তার সাথে স্ত্রীর সম্পর্ক কেমন ছিল। পুলিশ এই মৃত্যুটাকে খুন বলে সন্দেহ করতে লাগলো। তদন্ত চলার সময়
দুজন পুলিশ অফিসার আড়ালে চন্দ্রচূড়কে বলেছিল 1,10,000 টাকা দিলে তদন্তের চাপটা অনেকটা কমিয়ে দেওয়া যাবে এবং ঘটনাটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া যাবে। চন্দ্রচূড় রাজি হয়নি, কারণ ওদের প্রস্তাবে রাজি হওয়ার অর্থই হলো সিঞ্জিনীকে খুনের দায় মেনে নেওয়া। একজন অফিসার, নাম স্বপনেন্দ্র ঘড়াই, পুলিশ রজনীর কাছ থেকে ওই দিনের ঘটনা স্টেটমেন্ট বারবার নিচ্ছিল। রূপানের সঙ্গে প্লে রুমে ছিল রজনী। রূপার অটোমেটিক গাড়ি নিয়ে খেলছিল। রজনী রুমের বেবি টিভিতে হিন্দি সিনেমা দেখছিল। পাছে দাদাবাবুর ঘুম ভেঙে যায়, তাই টিভির ভলিউমটা আস্তে করেছিল। হঠাৎ জিমের দিক থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেল রজনী। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখল বৌদি পড়ে আছে, হাত পাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ব্যাপারটা রজনীকে দিয়ে অভিনয় করিয়েছে পুলিশ বারবার। পুলিশ রূপানকেও বাদ দেয়নি। রূপান একটা কথাই বারবার বলেছে, ওর পাপা ঘুমাচ্ছিল। তাছাড়া আরও বলেছে ওর মাম্মা হেডস্ট্যান্ড করতে গিয়ে পড়ে গেছে। যেহেতু একটা বাচ্চা সবসময় সত্যি কথা বলে, তাই চন্দ্রচূড়কে পুলিশ ফাঁসাতে পারেনি। গায়ের রং কালো, চোয়াড়ে মুখ, স্বপনেন্দ্র ঘড়াই চন্দ্রচূড়ের বেডরুমে দাঁড়িয়ে বলেছিলেন, বেঁচে গেলেন মশাই ওই বাচ্চাটার জন্য। আদালত বাচ্চার সাক্ষ্যটাই মান্যতা দেবে। ওই রোববার আসলে আপনি ঘুমাননি, একেবারেই ঘুমাননি, মটকা মেরে পড়েছিলেন। একটু পরে রজনী আর বাচ্চাটা চোখ এড়িয়ে পাশের জিমে ঢুকে পড়লেন। আপনার বউ তখন শীর্ষাসনে খাড়া হয়ে আছে। আপনি পা টিপে টিপে ওর পেছনে গিয়ে দাঁড়ালেন, তারপর চুপি চুপি বসে পড়লেন। অকস্মাৎ বউয়ের মুখটা চেপে ধরলেন এবং সঙ্গে সঙ্গে মাথাটা একটু নাড়িয়ে দিয়ে বডিটাকে হেলিয়ে দিলেন। বডিটা পিছনে কাত হয়ে আপনার কাঁধের উপরই এসে পড়ল। আপনি সিঞ্জিনীর মুন্ডটা ধরে আপনার দিকে একটা হ্যাঁচকা টান দিলেন। যা হওয়ার তাই হলো, মট করে শব্দ, সব শেষ। স্বপনেন্দ্র সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, আমি এতক্ষণ যা বলছিলাম তাতে পোস্টমর্টম রিপোর্টেও আমরা যা পেয়েছি সবটাই মিলে যাবে। মাল্টি ব্রুইস ওভার দ্য স্ক্রিন, সার্ভাইকাল ভার্টিব্রা C5, C6, C7-এ ফ্র্যাকচার, স্পাইনাল কর্ডে ল্যাটারাল উইন্ড, মাসেলসের মধ্যে ব্রুইজ হ্যামাটোমা আর অ্যাসোসিয়েটেড ব্রেন হ্যামারেজ। মুখ চেপে ধরার সময় রিফ্লেক্স অ্যাকশানে হয়তো ভিকটিম আপনার আঙ্গুলটাও কামড়ে দিয়েছিল, মানে বাইট মার্ক। চন্দ্রচূড় আনমনাভাবে হাত ঘষছিলেন। সিঞ্জিনীর কামড়ের ব্যথাটা খুঁজছিলেন। খুন করা ল্যাটা চুকে যাওয়ার পর আপনি চুপে সারে বেডরুমে ফিরে এলেন। রূপান খেলায় মত্ত, রজনী সিনেমায়। আপনার বেডরুমের পাশেই তো জিম। আপনি তখন ডান হাত দিয়ে, মানে ডান হাতের তালুর নিচের দিকটা দিয়ে দেয়ালে একটা আঘাত করলেন। একটা ভোঁতা শব্দ হলো। আপনি আবার ঘুমের ভান করে মটকা মেরে পড়ে রইলেন। শব্দ শুনে রজনী টিভি ছেড়ে দৌড়ে এলো জিমের দিকে। যার সময় দেখলো তখন আপনি ঘুমোচ্ছেন। দরজাটা তো খোলাই ছিল। স্বপনেন্দ্র হেসে বললেন, কি আর করা যাবে বলুন, আপনি লাকি, আমাদের ইল্লাক, বেঁচে গেলেন স্যার। প্রায় 1.5 বছর পর নিশিনাথ মজুমদারের মধ্যেও যেন স্বপনেন্দ্র ঘড়াইয়ের ছাই দেখতে পেলেন চন্দ্রচূড়। গোটা জিমটা ঘুরে দেখলেন নিশিনাথ। রাত প্রায় 9:30টার সময় নিশিনাথ মজুমদার বিদায় নিলেন। একটানা 13 দিন ধরে চলল এই হ্যারাসমেন্ট। এই 2 দিন পর মোনালির মোবাইলে নিশিনাথবাবু ফোন করলেন। ম্যাডাম, নিশিনাথ বলছি। দেখলেন তো সব। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, চুলচেরা বিশ্লেষণ করেছি, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। দেখুন নিশিনাথবাবু, চন্দ্রচূড় ঘুমের মধ্যে কথা বলে। কয়েকদিন আগেই ঘুমের মধ্যে বিড়বিড় করে বলছিল,
আমি সিঞ্জিনিকে খুন করেছি, আমি সিঞ্জিনিকে খুন করেছি। আমি নিজে কানে শুনেছি কথাটা। তাই মনের সন্দেহটা দূর করার জন্য এই তদন্তটা করালাম। যাই হোক, আমার সন্দেহটা অন্তত গেল। আপনাকে অনেক ধন্যবাদ। চন্দ্রচূড় আড়াল থেকে মোনালি আর নিশিনাথের ফোন আলাপ শুনছিলেন। কে ফাইলটা রিওপেন করালো সেটা পরিষ্কার হয়ে গেল চন্দ্রচূড়ের কাছে। সরি মোনালি, সত্যটা তুমি কোনো দিনই আজ জানতে পারবে না, মনে মনে বলল চন্দ্রচূড়। স্বপনেন্দ্র ঘড়াই সত্যি লোকটাকে ম্যাজিশিয়ান নাকি? ঘটনাটা নিখুঁত ছবির মতো বলে গিয়েছিল, এমনকি আঙ্গুলের বাইট মার্ক এবং ব্যথাটা পর্যন্ত, যেখানে সিঞ্জিনি মরণ কামড় বসিয়েছিল। সত্যি জীবনের চমক কখনো শেষ হয় না।